নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আরাকান আর্মিরা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের ঘুম কিন্তু উড়িয়ে দিয়েছে। কালকে প্রায় 9 দিন পর আরাকানদের যে সীমান্ত, সেই রাখাইন থেকে একাধিক গোলা বন্দুক ছোড়ার কিন্তু আওয়াজ পাওয়া গেছে। শুধু তাই নয়, এই আওয়াজ কিন্তু পরবর্তীকালে সেন্ট মার্টিনসের দিকে অগ্রসর হতে শোনা যায়। আর এখানেই কিন্তু বাংলাদেশের সীমান্তে সব থেকে বড় সাম্প্রতিক সময় থ্রেট অর্থাৎ বিপর্যয়ের একটা সম্ভাবনা পাচ্ছেন বাংলাদেশ সরকার। আর এর জন্য বাংলাদেশের পররাষ্ট্র যে উপদেষ্টা, তিনি কিন্তু থাইল্যান্ডে উড়ে গেছেন। এই থাইল্যান্ডে উড়ে গিয়ে তিনি ভারত এবং চীনের সঙ্গে একত্রে একটি মিটিং করতে চেয়েছেন। একদম ক্লিয়ার ভিশন। তারা চাইছেন এই আরাকান আর্মি কোনোভাবেই যেন বাংলাদেশের সীমান্ত দখল না করে, মানে কোনোভাবেই যেন সেন্ট মার্টিনসের দিকে না যায়। এমনকি চট্টগ্রামের যে অঞ্চল, যা রাখাইনদের নিজস্ব এন্টিটি বলে এই আরাকানরা দাবি করেছে, সেই আরাকানদের থেকে চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চল যেন তারা বাঁচাতে পারে। কিন্তু এখানেই প্রশ্ন, ঠিক কতটা তাদের সাহায্য করতে পারে চীন এবং ভারতবর্ষ। চীন এবং ভারত এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ কিন্তু এই রাখাইন প্রদেশ, মংডু যে শহর সেটা এবং আরাকানদের নিয়ে নিজেদের মতো গুটি সাজাতে শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু নতুন জল্পনা তৈরি হয়েছে যে বাংলাদেশ সীমান্তে কি নতুন রাষ্ট্রের ঘোষণা করে দেবে আরাকান আর্মিরা। আর নতুন রাষ্ট্র যদি হয়, তাহলে চীন, বাংলাদেশ এবং ভারতবর্ষ, এর পাশাপাশি আমেরিকাও যে কোথাও গিয়ে একটা লাভবান হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু আছে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ। আর সব নিয়ে আজকের এই প্রতিবেদন শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই রাখাইন প্রদেশকে নিয়ে বা আরাকান আর্মিদের নিয়ে বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ কিন্তু নিজেদের মতো করে অঙ্ক সাজাতে শুরু করে দিয়েছে। এবং নিঃসন্দেহে এটা বলা ভালো, বাংলাদেশ সরকারের যে দাবি যে ভারতবর্ষ যেন এই আরাকান ইস্যুতে একটু বাংলাদেশের সহায়তা করে, এইখানে কিন্তু অজিত দোভাল ঠিক কতটা বাংলাদেশকে সহায়তা করবে তাও কিন্তু একটা নিঃসন্দেহে বড় প্রশ্ন। কারণ এখানে ভারতবর্ষের কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার অলরেডি ইনভেস্ট হয়ে আছে। কালকে কি ঘটেছে আমি একটু আপনাদের বলে দিই। সেন্ট মার্টিনস লাগোয়া যে দ্বীপ, সেই বাসিন্দারা জানাচ্ছেন কালকে রাখাইন প্রদেশ থেকে, যেই রাখাইন প্রদেশের 80% জায়গা আরাকান আর্মি দখল করে নিয়েছিলেন, এই আরাকান আর্মিদের থেকে বলা হচ্ছে তারা আস্তে আস্তে রাখাইনের 100% দখল করে নেবে। আর এই রাখাইন প্রদেশের ঠিক একদম বিপরীতে কিন্তু অবস্থান করছে কক্সবাজার, অর্থাৎ রক্তের স্বাদ কিন্তু পেয়ে গেছে আরাকান আর্মি। এই আরাকান আর্মিরা কিন্তু দিনের পর দিন বাংলাদেশের সেন্ট মার্টিনসকে নিজেদের অধীনে নেওয়ার জন্য একাধিক লড়াই করেছেন। সে সময় শেখ হাসিনা কিন্তু আন্তর্জাতিক সামুদ্রিক যে আদালত, সেখানে গিয়ে লড়াই করে আরাকানদের বিরুদ্ধে এই লড়াই করে সেন্ট মার্টিনসকে বাংলাদেশের অন্তর্গত করতে পেরেছিলেন। কিন্তু বর্তমান সময়, পরিধি এবং পরিসর সম্পূর্ণভাবে বদলে গেছে। এখান দিয়ে আরাকানরা যে বিদেশি সাপোর্ট পাচ্ছে, বিদেশি শক্তির সাপোর্ট পাচ্ছে, তা কিন্তু আজকে জলের মতো পরিষ্কার। আর এখানেই সম্ভাবনা, যদি আরাকানরা নতুন রাষ্ট্র নিজেদেরকে ঘোষণা করে দেয়, মানে মায়ানমারের থেকে বেরিয়ে এসে তারা নিজের দেশকে স্বাধীন একটা দেশ, আরাকান দেশ হিসাবে ঘোষণা করে দেয়, তাহলে ভারত এবং বাংলাদেশ বা চীন কি পাকিস্তান বা এই যে আমেরিকা, তারা ঠিক কোন দিকে যেতে পারবে। দেখুন, এই পার্টিকুলার জায়গাটি কিন্তু ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। ভারত এবং চীন কিন্তু এই রাখাইন প্রদেশের অন্তর্গত বিভিন্ন জায়গায় বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্ট করে দিয়েছে ইতিমধ্যেই। চীনের যদি ইনভেস্টমেন্টটা দেখেন, তাহলে দেখবেন এই পার্টিকুলার মায়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে গভীর সমুদ্র বন্দর কিন্তু তারা তৈরি করেছে, যে গভীর সমুদ্র বন্দর থেকে গ্যাস চীনে কিন্তু বর্তমানে যায়। পাশাপাশি তারা বেল্টের ইনিশিয়েটিভ নিয়েছে, ঠিক যেখান দিয়ে তারা বঙ্গোপসাগরকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করতে পারে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে কিন্তু এই অঞ্চল থেকে বিভিন্ন চৈনিক দ্রব্য যায়, গ্যাস যায়। ফলে এই রাখাইন প্রদেশ কিংবা আরাকান আর্মির যে দখলে থাকা বন্দর অঞ্চলটি চীন কিন্তু ইতিমধ্যেই নিজেদের দখলে চাইবে, এটাই কিন্তু স্বাভাবিক। পাশাপাশি এই পুরো জায়গায় 13,000 মেগাওয়াট সম্পূর্ণ একটি জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু চীন তৈরি করে দিয়েছিল মায়ানমারের সঙ্গে ভালো সম্পর্কের জন্য। এবং মায়ানমার আর্মিকে কিন্তু দিনের পর দিন ফান্ডিং করেছে। এবং এই মায়ানমারের যে সরকারি আর্মি জুনটা বাহিনী, তারা কিন্তু চীনের মদতপুষ্ট, এই অভিযোগ কিন্তু আরাকানদের পক্ষ থেকে তোলা হয়েছে। আর চীন কিন্তু বর্তমানে বাংলাদেশকে বিভিন্ন কিছুতে সহায়তা করে। ফলে চীন এবং বাংলাদেশের এই দ্বৈরথ, এই সংযুক্তিকরণ আরাকানরা কিন্তু প্রথম থেকেই মেনে নেয়নি। ভারতবর্ষও কিন্তু সেভেন সিস্টার্সের যে সমস্যা, সেই সমস্যা এড়াতে কালাদান বন্দর তৈরি করে দিয়েছিল এই অঞ্চলকে কেন্দ্র করে। ফলে ভারতেরও কিন্তু এখানে ইন্টারেস্ট আছে।
এবার একটু অন্য প্রসঙ্গে আসি, যে প্রসঙ্গ এই বিষয়ের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায়। ভারতের উত্তর পূর্ব অংশে সব থেকে বেশি এখন যে সমস্যা সৃষ্টি হয়েছে তা হলো মণিপুর সমস্যা। আর এখানে কিন্তু কুকি এবং মিতেই এই দুই গ্রুপের মধ্যে নিজস্ব ঘরোয়া অন্তর্দ্বন্দ্ব দেখা যায়, যারা দুজনেই শিডিউল ট্রাইব বা এসসি প্রকৃতির। আর অনেকে বলেন এই এই যে মণিপুর সমস্যা তা বিভিন্ন সময় বৈদেশিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এর সপক্ষে একাধিক যুক্তিও আছে, কারণ এই সকল যে বিদ্রোহী গ্রুপ তাদের কাছে অস্ত্র পৌঁছাচ্ছে কারা, এই প্রশ্ন কিন্তু তুলেছে ভারতের একাধিক ইন্টেলিজেন্স। একটা আন্দোলন চালাতে প্রয়োজন বিপুল পরিমাণে পয়সা, সেই পয়সার যোগান এদেরকে দিচ্ছে কারা? কারণ ভারত সরকার তো এই ধরনের আন্দোলনকে অনুমোদনই দেয় না। ভারতবর্ষ কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার এখন মণিপুরে গিয়ে সরকারিভাবে মিটিংই করেনি একটা কারণে, কোনোভাবে এই ইস্যুটা আন্তর্জাতিক ইস্যু কিন্তু ভারতবর্ষ করতে চাইছে না, এরকমই মনে করেছেন একাধিক ইন্টেলিজেন্স কর্তা। আর এই কুকি বা মিতেই বা মণিপুরের যে বিদ্রোহী গোষ্ঠীগুলো দিনের পর দিন আন্দোলন চালাচ্ছে, তাদেরকে ফান্ডিং কারা করছে, তাদেরকে অস্ত্র কারা পাঠাচ্ছে, এবং তারা কিভাবে সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, এই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কিন্তু এই প্রশ্ন যখন তুলেছেন, তখন দেখা যাচ্ছে এদের পিছনে কিন্তু বৈদেশিক এক শক্তি আছে। হতে পারে চীন, হতে পারে আমেরিকা, যারা উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার চেষ্টা করেছে। দিনের পর দিন ভারত সরকার এই পুরো বিষয়টাকে অগ্রাহ্য করে ভারতের ইন্টিগ্রাল পার্ট হিসাবে ওই জায়গায় ডেভেলপমেন্ট করার কিন্তু চেষ্টা করেছে। তা একাধিক প্রজেক্টের যদি আপনারা হিসাব দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এই চীন যেভাবে এই উত্তর পূর্বকে অশান্ত করার চেষ্টা করেছে, তার পাল্টা হিসাবে ভারত সরকার কিন্তু এই পুরো বিষয়টায় অত্যন্ত ডিপ্লোম্যাসি দেখিয়েছে। এবং সম্প্রতি ভারতের অজিত দোভালও কিন্তু চীনের এক মিনিস্টারের সঙ্গে, চীনের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী শক্তিশালী ব্যক্তির সঙ্গে কিন্তু মিটিং করেছেন। ফলে এই উত্তর পূর্ব জায়গা নিয়ে ভারত কিন্তু ইতিমধ্যেই ঘেটে আছে। ফলে এই উত্তর পূর্ব গোষ্ঠীর সঙ্গে আরাকান আর্মি, মায়ানমারের বিদ্রোহী গ্রুপের মধ্যে কিন্তু একাধিক মিল আছে, এবং অনেকে এটাও মনে করেন এদের দুইয়ের মধ্যে ভাষাগত, সংস্কৃতিগত যে মিল আছে, তাতে কিন্তু এদের দুই পক্ষের মধ্যে সমর্থনও আছে, দুই পক্ষের মধ্যে একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও আছে। ফলে এই পুরো বিষয়টা ভারতের কাছেও কিন্তু অত্যন্ত সেন্সিটিভ ইস্যু, সেটা কিন্তু আপনারা মাথায় রাখুন। এবার আরেকটু পিছনে যাওয়া যাক। শেখ হাসিনার একটা কথা আমাদের বারবার মনে পড়ে। তিনি বলেছিলেন সেন্ট মার্টিনস দ্বীপকে কোনো এক শ্বেতাঙ্গ ব্যক্তি নাকি চাইছেন। দেখুন, এই উত্তর পূর্ব অংশতে, যখন ভারতের উত্তর পূর্ব অংশতে বিদেশি কোনো শক্তি সরাসরি ইমপ্লিমেন্ট করতে পারছে না, নিজেদেরকে এস্টাবলিশ করতে পারছে না, তখন তারা বিকল্প পথ হিসাবে বাংলাদেশকে বেছে নেন। বাংলাদেশের সেন্ট মার্টিনসকে প্রথমে চেয়েছিলেন, পরবর্তীকালে শোনা যায় তারা বাংলাদেশে একটি এয়ার বেস তৈরি করতে চাইছেন। এই বিদেশি শক্তি যদি বাংলাদেশে এয়ার বেস তৈরি করতে পারত, তাহলে কিন্তু তারা চীনের উপরে সরাসরি নজরদারি চালাতে পারত। এখানে বিদেশি শক্তি মানে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন ডোনাল্ড লু এবং আমেরিকার কথা কিন্তু শেখ হাসিনা বলতে চেয়েছিলেন, যারা বারংবার করে বাংলাদেশে একটি এয়ারবেস তৈরি করতে চেয়েছিলেন। এই এয়ারবেস তৈরি হলে যারা চীনের উপর নজরদারি রাখতে পারবেন, চীনের উপর নজরদারি রাখার পর তারা ভারতের সঙ্গে বিভিন্ন কূটনৈতিক চাল কিন্তু খেলতে পারবেন, যা শেখ হাসিনা কিন্তু প্রবলভাবে বাধা সৃষ্টি করেছিলেন, যার ফলে এক ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই প্রত্যেকটা ঘটনা যদি পাশাপাশি সাজান, তাহলে দেখতে পাবেন একে অপরের সঙ্গে লিঙ্ক আপ। মানে আরাকান আর্মির হঠাৎ করে জেগে ওঠা, জুংটা সরকারের উপর থেকে চীনের সমর্থন তুলে নেওয়া, নর্থ ইস্টে এই যে বিদ্রোহী গ্রুপ, মণিপুরের একাধিক ঝুটঝামেলা দিনের পর দিন চলতে থাকা, এবং বাংলাদেশের এই সামরিক ঘাঁটি তৈরি করা, এবং বিদেশি শক্তি মানে আমেরিকার সেন্ট মার্টিনস দ্বীপ চাওয়া, তাহলে বুঝতে পারবেন এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে পলিটিক্স তা কিন্তু প্রতিনিয়ত একটু একটু করে বদলাচ্ছে। আর এখানেই সম্ভাবনা তৈরি হচ্ছে আরাকানরা যদি এই পুরো বিষয়টার মিটমাট করে একটি নতুন দেশ তৈরি করতে চান, তাহলে বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ যেমন চীন, ভারতবর্ষ এবং আমেরিকা ঠিক কাদের সমর্থন করবেন। যদি দেখুন, বাংলাদেশে শেখ হাসিনা সরকার এয়ারবেস তৈরি হতে দেয়নি এবং এই আরাকানদের সমর্থন করেনি, তার পিছনে কিন্তু নির্দিষ্ট কারণ আছে। এই যে কুকি গোষ্ঠী, এই কুকি গোষ্ঠী কিন্তু তাদের যে ম্যাপ প্রকাশ করেছিল, সেই ম্যাপে কিন্তু চট্টগ্রামের কিছুটা অংশ তাদের দখলে তারা দেখিয়েছে। আর সেন্ট মার্টিনস তো এই কুকিরা বরাবরই চায়, যা কিন্তু শেখ হাসিনা তুলে দেবেনই না। অর্থাৎ আরাকানদের শেখ হাসিনা যে সমর্থন করেনি, তার পিছনে একাধিক কারণ বাংলাদেশের ভৌগোলিক কারণ হিসাবেও কিন্তু চিহ্নিত হয়েছে। ফলে শেখ হাসিনা আরাকানদের সমর্থন করবে না, এটাও স্বাভাবিক।
কিন্তু পরিস্থিতি কিন্তু অনেকটা এক ঝটকায় বদলে গেছে। রোহিঙ্গা সমস্যা যেভাবে বাড়তে শুরু করেছে, আরাকান ইস্যুটা বাংলাদেশের কিন্তু আগে যেভাবে ট্রিটেড হয়েছে এইভাবে বর্তমান সময় ট্রিট করলে হবে না। কারণ প্রায় 3 দিনে 1 লক্ষর কাছাকাছি রোহিঙ্গা কক্সবাজার এবং রাখাইনের যে সংযুক্ত অঞ্চল সেখানে এসে জমা হয়েছে। তাদের খাদ্য, তাদের বাসস্থান, তাদের জায়গা, অনেক রকম সমস্যায় জর্জরিত হতে পারে বাংলাদেশ। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দুটো দেশের সঙ্গে মিটিং করেছেন, চীন এবং ভারতবর্ষ। এখানে চীন নিঃসন্দেহে আরাকানদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবে এরকম সম্ভাবনায় সমর্থন করবে না। কারণটা খুবই সহজ, যদি আরাকানরা নিজেদের মতো একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করে তাহলে অনেক নতুন নিয়ম, অনেক নতুন ব্যবসায়ী বিনিয়োগ, পুরো স্ট্রাকচারটাই কিন্তু ঘেটে যেতে পারে। উল্টো দিকে ভারতের কিন্তু এই নতুন রাষ্ট্র তৈরি করাতে খুব একটা বাধা সৃষ্টি করার মতো জায়গা হবে না, কারণ ভারতের সাথে মায়ানমারের সম্পর্ক চীনের সঙ্গে যে মায়ানমারের সম্পর্ক তার থেকে অনেকটাই দুর্বল। অর্থাৎ আরাকানরা নতুন রাষ্ট্র তৈরি করুক বা না করুক, ভারতের কিন্তু আলটিমেটলি খুব একটা খারাপ জায়গায় ভারত যাবে না। কিন্তু যদি আরাকানরা নতুন রাষ্ট্র তৈরি করে, সব থেকে বিপদে পড়তে পারে বাংলাদেশ, কারণ তারা চট্টগ্রামের দিকে এগিয়ে যেতে চাইবে। আরাকানদের প্রথম থেকেই যে রুল, যে তারা নিজস্ব যে সংস্কৃতিগত এবং ভাষাগত মানুষ একই জায়গায় এনে নতুন রাষ্ট্র তৈরি করা, সেই নতুন রাষ্ট্র তৈরি করতে গেলে চট্টগ্রামের বৃহৎ একটা অংশ আরাকানরা কিন্তু চাইবে। আর এর জন্য কিন্তু তারা ইতিমধ্যেই আমেরিকাকে একটি চিঠি লিখেছে। যদি আপনারা একটু গভীরে গিয়ে রিসার্চ করেন তাহলে দেখবেন কুকি ইন্টেলেকচুয়াল কাউন্সিল ইতিমধ্যেই আমেরিকাকে একটি চিঠি লিখে বলেছে এই আরাকান এবং কুকিদের যে লড়াই তারা যেন সমর্থন করেন, ইসরায়েল যেন সমর্থন করেন এবং আরাকানকে যেন পিছন থেকে ব্যাকআপ দেয়। আর এখানে কিন্তু আমেরিকা সব থেকে বড় চালটি চেলে দিতে পারে। তাদের প্রধান শত্রু কিন্তু এখন চীন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর চীনের সাথে সম্পর্ক আরো বাজে হওয়ারই সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। তারা ভারতকে ঘাটাতে চাইবে না একাধিক কারণে, এটা কিন্তু জলের মতো পরিষ্কার। আমেরিকা যদি এই আরাকানদের সমর্থন করে তাহলে কিন্তু আমেরিকার লাভ প্রধানত দুটো। আরাকানরা যদি সেন্ট মার্টিনস দ্বীপের দিকে যায় তাহলে কিন্তু আমেরিকা সেই সেন্ট মার্টিনসকে কেন্দ্র করে তাদের জিও পলিটিক্যাল সিনারিও অন্তত দক্ষিণ পূর্বতে সাজাতে পারবে। এবং আরাকানদের সমর্থন করা মানে তারা সরাসরি চীনের সঙ্গে বকলমে যুদ্ধ ঘোষণা করলো, কারণ এই আরাকানদের কোনোভাবেই চীন কিন্তু কোনোভাবেই চাইবে না। আর আমেরিকার সাথে বাংলাদেশের বর্তমান যা সম্পর্ক, আরাকানদের যদি ফুল ফেজে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে চিঠি ওরা লিখেছে এরপরে যদি সমর্থনের জায়গায় যায় তাহলে বাংলাদেশের জিওপলিটিক্যাল এবং সীমান্ত এবং দেশের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু অশান্ত হতে পারে। সব মিলিয়ে আপনারা যদি এই জিওপলিটিক্যাল সিনারিওটা দেখেন তাহলে দেখবেন প্রতি মুহূর্তে এই সিনারিও বদলাচ্ছে, নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এই নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে বলেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা চীন এবং ভারতের সঙ্গে মিটিং করে এই আরাকানদের আটকানোর চেষ্টা করছেন। কারণ বাংলাদেশও জানে আরাকানরা যদি নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে তৈরি করতে বা স্বীকৃতি দিতে চায় তাহলে কিন্তু সব থেকে বড় থ্রেটটি বাংলাদেশের উপরে আসবে। কারণ বাংলাদেশের সেন্ট মার্টিনস এবং চট্টগ্রাম নিয়ে তারা সরাসরি যুদ্ধের পথে চলে যাবে। আর তাদেরকে যুদ্ধ করা মানে পিছনে কিন্তু ব্যাকআপ প্ল্যান হিসাবে আমেরিকা এবং ভারত এই আরাকানদের সাহায্য করতেই পারে। কারণ আরাকানদের নতুন রাষ্ট্র হলে ভারতেরই লাভ, আমেরিকার লাভ, চীনের কিন্তু সব থেকে বেশি ক্ষতি। আর সব থেকে বড় বিপর্যয়ের সম্মুখীন কিন্তু হতে পারে বাংলাদেশ সরকার। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় আমি নিঃসন্দেহে আপ টু ডেট ভিডিও বানাবো। কিন্তু আজকে থাইল্যান্ডের মিটিং এ পররাষ্ট্র উপদেষ্টাকে যে ভারত সরকার কোনোভাবে সাহায্য করবে না তা কিন্তু এখানে বসে বিশ্লেষণ করে আমি বলেই দিতে পারি। কারণ বাংলাদেশকে এখন সমর্থন করা মানে ভারতের অন্য সীমান্তে বিজেপির প্রভাব কিন্তু বেড়ে যাওয়া। বিজেপি যেভাবে মাথাচাড়া দিয়ে ভারতকে উস্কানি বা হুমকি দিচ্ছে, যদিও কিছু করতে পারবে না, তা সত্ত্বেও ভারত কিন্তু কোনোভাবেই চাইবে না এই আরাকানদের বিরুদ্ধে গিয়ে আরাকানের এই পুরো প্রজেক্টটি, কালাদান প্রজেক্টটি ঘেটে দিতে। কারণ বাংলাদেশকে সমর্থন করা বা না করায় বর্তমানে ভারতের কোনো যায়ও আসে না। কারণ এই বাংলাদেশ সরকারকে ভারতবর্ষ কিন্তু স্বীকৃতি দেয় না। ঠিক সেখানে যদি আরাকানদের প্রভাব এই সীমান্ত অঞ্চলে বাড়ানো যায় তাহলে কিন্তু বাংলাদেশের এই উস্কানি আগের থেকে অনেক কমবে। পুরো জিওপলিটিক্যাল ওয়েতে আপনাদের ভাবতে হবে, তাহলেই ভাববেন এই থাইল্যান্ডের মিটিং এ পররাষ্ট্র উপদেষ্টাকে কার্যত পাত্তাই দেবে না ভারতবর্ষ। কারণ একটাই, সীমান্ত নিয়ে ভারতবর্ষ শান্তি চায়, কিন্তু বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে অবলম্বন করে অশান্তকর এক পরিস্থিতি তৈরি করতে চেয়েছে তার পাল্টা হিসাবে আরাকানদের এই দাপট নিঃসন্দেহে বাঁচিয়ে রাখবে ভারতবর্ষ। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন আপনাদের মত। ধন্যবাদ।